বন্ধুরা, আপনার কি সকালে ঘুম থেকে উঠে হাঁটু সোজা করতে কষ্ট হয়? আপনার কি সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে কটকট শব্দ হয়? আপনি কি মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ এবং ক্যালসিয়াম ট্যাবলেট খেতে খেতে ক্লান্ত? আপনি জানলে অবাক হবেন, হাড় ক্ষয় এবং হাঁটুর ব্যথা শুধু ক্যালসিয়ামের অভাবে হয় না। আজ আমি আপনাদের বলবো, ওষুধ নয়, আপনাদের রান্না করে থাকা এমন 5টি প্রাকৃতিক উপাদানের কথা, যা সঠিক নিয়মে খেলে খুব সহজেই আপনাকে এই হাড় ক্ষয় এবং হাঁটুর ব্যথা থেকে চিরতরে মুক্তি দিতে পারে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা সর্বপ্রথমেই জানতে পারবেন হাড় ক্ষয় ও হাঁটু ব্যথার বৈজ্ঞানিক কারণ, কেন শুধুমাত্র ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলেই হাঁটুর ব্যথা সারে না। তারপর আপনারা জানতে পারবেন আপনার রান্নাঘরে থাকা এমন 5টি প্রাকৃতিক উপাদানের কথা, যেগুলি সঠিক নিয়মে খেলে হাড় ক্ষয় এবং হাঁটুর ব্যথা কমাতে বৈজ্ঞানিকভাবে সাহায্য করে। এবং ভিডিওটি সর্বশেষে আপনারা জানতে পারবেন কারা কারা এই উপাদানগুলি খাবেন না আর কি ভুল করলে এগুলি কাজ করে না। হাড়ের ক্ষয় এবং হাঁটুর ব্যথা বর্তমানে একটি ক্রমবর্ধমান সমস্যা। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ভারতের বয়স্ক জনসংখ্যার প্রায় 47% মানুষই এই হাড় ক্ষয় এবং হাঁটু ব্যথায় ভুগে থাকেন। আবার মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটি আরও বেশি, প্রায় দ্বিগুণ। তাহলে চলুন প্রথমেই আমরা খুবই সংক্ষেপে জেনে নেই এই হাড় ক্ষয় এবং হাঁটু ব্যথার পিছনে বৈজ্ঞানিক কারণগুলি কি কি। কি কি কারণে এই হাড় ক্ষয় এবং হাঁটু ব্যথা হয়ে থাকে? 1. বয়সজনিত কারণ। 2. ভিটামিন ও মিনারেলসের ঘাটতি। 3. কার্টিলেজের ক্ষয়। 4. হরমোনাল ইমব্যালেন্স। 5. অতিরিক্ত ওজন। হাড় ক্ষয় এবং হাঁটুর ব্যথা হলে বেশিরভাগ মানুষই মনে করে থাকেন যে বয়স বাড়লে এই সমস্ত সমস্যা হয়েই থাকে, এটাই বুঝি স্বাভাবিক। বেশিরভাগ মানুষ তখন কি করেন? হয় এটিকে মেনে নেন, আর নইলে এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা নিয়মিত মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। এই জায়গাটাই বেশিরভাগ মানুষই ভুল করে থাকেন। আপনি যদি এই ভুলটা করে থাকেন, তাহলে ক্যালসিয়াম খেয়েও আপনার হাঁটু ব্যথা কখনো ভালো হবে না। একটু পরেই বলছি এই ভুলটা কি। শুধু ব্যথা কমানোর ওষুধ এবং ক্যালসিয়াম ট্যাবলেট খেলে হাড়ের ব্যথা কমে না, হাড় মজবুতও হয় না। বন্ধুরা, আপনারা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। আপনারা বাইরের থেকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাচ্ছেন ঠিকই, কিন্তু সেই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট শরীর ঠিকভাবে শোষণ করতে পারছে কিনা বা কাজে লাগাতে পারছে কিনা, সেটাই হচ্ছে আসল কথা। ক্যালসিয়াম হাড়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটা ঠিক, কিন্তু ভিটামিন ডি ছাড়া এই ক্যালসিয়াম আমাদের শরীরে শোষিত হয় না। এবং ভিটামিন K2 ক্যালসিয়ামকে রক্তনালী থেকে সরিয়ে হাড়ের সঠিক স্থানে পৌঁছাতে সাহায্য করে। আবার শুধু ক্যালসিয়াম নয়, হাড়ের ঘনত্ব বজায় রাখতে ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজেরও প্রয়োজন হয়। তাহলে আপনারা বুঝতে পারবেন, শরীরে ক্যালসিয়ামের শোষণ ঠিকভাবে না হলে, শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ না কমলে ব্যথা থেকেই যায়, ব্যথা সারে না। এখন আমি এমন একটি কথা বলবো যেটা বেশিরভাগ ডাক্তাররাও রোগীদের বলেন না। এই কথাটা বুঝলে আপনি বুঝবেন আপনার হাঁটুর ব্যথা আসলে কেন কমছে না। এখন চলুন সেই খাবারগুলোর কথায় যাই,
যেগুলো হাড়ের ভিতরের মেরামতের কাজ করে। 1 নাম্বার খাবার হলো সাদা তিল। এই সাদা তিল হচ্ছে ক্যালসিয়ামের সেরা প্রাকৃতিক ভাণ্ডার। তাই সাদা তিলকে বলা হয় বোন মিনারেল ব্যাংক, কারণ সাদা তিলের মধ্যে ক্যালসিয়াম থাকে অত্যন্ত উচ্চ মাত্রায়। আপনারা শুনলে অবাক হবেন, 100 গ্রাম সাদা তিলে ক্যালসিয়াম থাকে প্রায় 975 মিলিগ্রাম, যা একজন প্রাপ্তবয়স্কের দৈনিক চাহিদার প্রায় সমান। এছাড়াও সাদা তিলে থাকে কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস। এই উপাদানগুলো কোলাজেন ফর্মেশন এবং বোন মিনারেল ডেনসিটি বাড়াতে সাহায্য করে। আপনারা জানলে অবাক হবেন, এই গুরুত্বপূর্ণ মিনারেলসগুলি ছাড়াও সাদা তিলের মধ্যে থাকে এমন একটি বিশেষ যৌগ যার নাম লিগনান্স। এই লিগনাস জয়েন্টের ইনফ্ল্যামেশন কমায়, হাড় ক্ষয়ের প্রক্রিয়াকে স্লো ডাউন করে। আবার একটি বৈজ্ঞানিক গবেষণায় এটি প্রমাণিত, সাদা তিল নিয়মিত খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি 30% পর্যন্ত কমে। তিল দুর্বল হাড় ও দাঁত মজবুত করে, জয়েন্টের ব্যথা কমায়, নার্ভ ও পেশির কাজ স্বাভাবিক করে, বাড়তি বয়সের বোন ডিজেনারেশনও কমায়। এখন প্রশ্ন হলো, এই তিল বীজ আপনারা কিভাবে খাবেন? দেখুন, 90% মানুষই ভুলভাবে খেয়ে থাকেন। ভুলভাবে খেলে উপকার তো হয়ই না, বরং উল্টে ব্যথা বাড়তে থাকে। খাওয়ার সঠিক পদ্ধতি হলো 1 টেবিল চামচ হালকা ভাজা তিল গুঁড়ো করে দুধ বা লস্যির সাথে খেতে পারেন। তিলের চাটনি করেও খেতে পারেন। তিল গুড়ের লাড্ডু বানিয়ে খেতে পারেন। বিশ্বের বেশিরভাগ মানুষ এই তিল গুড়ের লাড্ডু বানিয়ে খেয়ে থাকেন। তিলের তেল দিয়ে খাদ্য খাবার আপনারা বানিয়েও খেতে পারেন। 2 নাম্বার খাবার হলো হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক। বর্তমানে বিশ্বের স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এই গোল্ডেন মিল্ক হচ্ছে একটি জনপ্রিয় আদর্শ পানীয়। বিজ্ঞান বলছে হলুদের মধ্যে থাকা কারকিউমিন একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ নাশক, অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর প্রাকৃতিক উপাদান। আপনারা কি জানেন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বাড়তে থাকে নানান ধরনের ক্রনিক ইনফ্ল্যামেশন বা স্থায়ী প্রদাহ, যা প্রকাশ পায় জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস এবং হাড়ের আড়ষ্টতার মধ্যে দিয়ে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন এই ইনফ্ল্যামেশন কমিয়ে, জয়েন্টের সোয়েলিং কমিয়ে পেন রিসেপ্টরকে শান্ত করে। এখানে গোল্ডেন মিল্ক ডাবল সুরক্ষা কবচের কাজ করে। একদিকে দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম যেমন হাড়কে মজবুত করে, আর অন্যদিকে হলুদের মধ্যে থাকা কারকিউমিন ইনফ্ল্যামেশন কমিয়ে বাতের ব্যথাকে প্রোটেক্ট করে। আপনি যদি রাতে ঘুমানোর আগে শুধু 1 গ্লাস গোল্ডেন মিল্ক সঠিকভাবে পান করতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রেই ব্যথানাশক ওষুধ, আইবুপ্রোফেনের মতন ওষুধের দরকারই পড়ে না। কিন্তু এখানে একটি শর্ত আছে, এটি সঠিক পদ্ধতিতে খেতে হবে। রাতে শোয়ার আগে 1 গ্লাস হালকা গরম দুধে 1 চামচের হাফ চামচ বা 3 থেকে 4 গ্রাম খাঁটি হলুদ গুঁড়ো মেশান। যদি আপনারা হলুদ গুঁড়োর পরিবর্তে কাঁচা হলুদ বাটা ব্যবহার করতে পারেন, তবে অনেক বেশি উপকার পাবেন। এখানে একটি সিক্রেট টিপস মাথায় রাখবেন, এই দুধের কার্যকারিতা বহুগুণ বাড়াতে এতে 1 চিমটি বা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো মেশাবেন, কারণ গোলমরিচের মধ্যে থাকেন পিপেরিন নামে একটি উপাদান,
যা হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের শোষণ ক্ষমতা বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রসঙ্গক্রমে আপনাদের আরেকটি টিপস জানিয়ে রাখি, যাদের হাঁটুর ব্যথা বহু বছরের পুরনো তারা এর সাথে চায়ের চামচের 1 চামচ শুকনো আদা বা সুটের পাউডার মিশিয়ে খেতে পারেন, তাহলে আরও অনেক অনেক বেশি উপকার পাবেন। এখন আসি কারা কারা এটি খেতে পারবেন না। যাদের লো ব্লাড প্রেশার আছে তারা একটু সাবধানে খাবেন, কারণ অনেক ক্ষেত্রেই হলুদ ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে। আবার যাদের গলব্লাডারের পাথর বা গলব্লাডারের সমস্যা আছে, যাদের ল্যাকটোজ ইনটলারেন্সি আছে এবং গর্ভবতী মহিলাদের শেষ কয়েক মাস হলুদ না খাওয়াই ভালো। 3 নাম্বার খাবার হতো অঙ্কুরিত ছোলা ও মুগ। বিজ্ঞান বলছে অঙ্কুরিত ছোলা ও মুগ প্রোটিন এবং আয়রনের পাওয়ার হাউস। বিশেষ করে বয়স্কদের শরীরে যে ক্লান্তি আর রক্তের অভাব দেখা দেয় তা পূরণ করতে এই অঙ্কুরিত ছোলা এবং মুগের জুড়ি মেলা ভার। প্রোটিন আমাদের মাংসপেশি রিপেয়ার করে, যার ফলে শরীরে ক্লান্তি কমে এবং শরীরের শক্তি বাড়ে। আর আয়রন হিমোগ্লোবিন বাড়িয়ে পায়ে এবং সারা শরীরে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বাড়ায়। রক্ত চলাচল বাড়লে পায়ের ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া বা পায়ের দুর্বলতা নিজে নিজেই ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনারা এটি কিভাবে খাবেন। প্রথমে আপনারা কাঁচা ছোলা আর কাঁচা মুগ ভিজিয়ে অঙ্কুরিত বা স্প্রাউট করে নেবেন। এরপর এর সাথে কুচানো পেঁয়াজ, টমেটো, সামান্য লেবুর রস, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এটিকে মুখরোচক স্যালাড বানিয়ে নিন। এটি আপনারা সকালে জলখাবারও খেতে পারেন, অথবা দুপুরে খাওয়ার 2-3 ঘন্টা পরে বিকালের জলখাবারও খেতে পারেন। আপনারা এই জায়গাটায় যারা আইবিএস বা গ্যাসের রোগী তারা একটু মন দিয়ে শুনবেন, কারণ এখানে একটা ছোট্ট ভুল পুরো পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। অনেকের কাঁচা ছোলা এবং কাঁচা মুগ ঠিক হজম করতে অসুবিধা হয়, গ্যাস ও অম্বল হয়। তারা এগুলিকে সামান্য ভাপিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করে নিলে খুব সহজেই এগুলি হজম হয় এবং পুষ্টিগুণও বজায় থাকে। 4 নম্বর খাবার হলো কাঠবাদাম। আপনি কি জানেন এই সামান্য কাঠবাদামে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে ভরপুর মাত্রায়। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের এই জুটি হাড়কে শক্ত করে এবং পেশির সংকোচনে সাহায্য করে। আবার অ্যালমন্ড হাড়ের ক্ষয় ধীর করে, জয়েন্টের স্টিফনেসকে কমায়। আপনারা অনেক সময় দেখে থাকবেন অনেক বয়স্ক মানুষেরই রাতে শুলে পায়ে টান ধরে, পায়ে খিঁচুনি হয়। সেসব ক্ষেত্রে নিয়মিত অ্যালমন্ড বাদাম খেলে এই সমস্যা অনেকটাই কমে যায়। বাদামে থাকা প্রোটিন দীর্ঘক্ষণ এনার্জিও দেয়। এই খাবারটা যদি আপনি নির্দিষ্ট সংখ্যায় না খেয়ে বেশি বেশি পরিমাণে খান, তাহলে উপকারের জায়গায় উল্টে ওজন আর ব্যথা দুটোই বাড়তে পারে। তাই অ্যালমন্ড বাদাম খাওয়ার সঠিক পদ্ধতি হলো রোজ রাতে 5 থেকে 6টি অ্যালমন্ড বাদাম জলে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে চিবিয়ে খান। যদি কোনো বয়স্ক মানুষ দাঁতের সমস্যার কারণে শক্ত বাদাম চিবুতে না পারেন, তবে বাদাম বেটে পেস্ট করে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে পান করতে পারেন। এটি বয়স্ক মানুষদের শরীরে টনিকের মতন কাজ করে। 5 নাম্বার খাবার হলো মেথি দানা। আপনারা শুনলে অবাক হবেন, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে মেথি দানাকে বলা হয় বাতের ব্যথা বা জয়েন্টের যন্ত্রণার মহৌষধ।
আবার মডার্ন সায়েন্সও বলছে মেথির মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টিজ হাড়ের জয়েন্টের ইনফ্ল্যামেশন কমাতে ম্যাজিকের মতন কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেথি দানা খান তাদের মাংসপেশির রিকভারি রেট দ্রুত হয় এবং ক্লান্তিও দূর হয়। এই মেথি দানা অনেক মানুষই খেয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ মানুষই ঠিক সময়ে না খাওয়ার কারণে সঠিক উপকার পান না। সময়টা আমি এখনই বলছি। সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো রাতে 1 গ্লাস জলে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই মেথি ভেজানো জল পান করুন এবং ভেজানো মেথি দানাগুলি ভালো করে চিবিয়ে খেয়ে নিন। সময়টা আমি আবার বলছি, মাথায় রাখুন। সকালে খালি পেটে এইভাবে খেলে শুধু ব্যথাই কমবে না, আপনার হজম শক্তিও দারুণ দারুণ শক্তিশালী হবে। মেথি যেহেতু ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোই কমায়, তাই যারা নিয়মিত মেথি খাবেন তারা এই দুইটি বিষয়ে একটু খেয়াল রাখবেন। আবার প্রেগন্যান্সি কন্ডিশনে মেথি না খাওয়াই ভালো। হাঁটুর ব্যথা আর হাড়ের ক্ষয় মানেই জীবন থেমে যাওয়া নয়, এটি শুধু শরীরের একটি সতর্ক বার্তা। এবার নিজেকে একটু বেশি যত্ন নেওয়ার সময়। ওষুধ নয়, অপারেশন নয়, প্রকৃতি আমাদের জন্য এমন কিছু খাবার দিয়েছেন সেগুলো সঠিক নিয়মে খেলে হাড় ক্ষয় এবং হাঁটু ব্যথা দুটোই ধীরে ধীরে কমে। নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের পায়ে হাঁটা চলার সাহস আবার ফিরে আসে। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কী ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু, নতুন কোনো সময়ে নতুন কোনো বিষয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।